ডাকসু এবং জাকসু নির্বাচনী মডেলে কার কি প্রাপ্তি? বলা হচ্ছে যে ডাকসু এবং জাকসু যে দুটি নির্বাচন হয়ে গেল, এটির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এমনই ছিল যে অনেকের পক্ষে হয়তো অনুমান করা কঠিন হয়নি। আবার অনেকেই আগে থেকে বলছিলেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাত শিবিরের হাতে তুলে দেওয়ার একটি মেটিকুলাস প্ল্যান রয়েছে, যে কারণে সবকিছু বাদ রেখে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন করার একটি পরিকল্পনা এই সরকার গ্রহণ করে, যাই এখন বাস্তবায়ন হচ্ছে। এগুলো সবই শোনা, এবং অনেকেই বলছেন এটি মেটিকুলাসলি ডিজাইন। আসলে কিনা সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু আমরা দেখেছি যে জাকসু নির্বাচনের পর একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। অনেকের ভিতরে প্রচন্ড রকমের হতাশা কাজ করছে, কারণ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত 53 বছরে শিবির, যারা বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে একটা কালো শক্তি বলে পরিচিত, জামাত শিবির যারা বাংলাদেশের রাজনীতিতে রক কাটার সংস্কৃতি চালু করে, জামাত শিবির যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যার পেছনে খুবই গুরুতর ভূমিকা পালন করে, সেই জামাত শিবির দেশের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকবে, অনেকেই কল্পনাও করতে পারে না, কিন্তু সেটি এখন ঘটছে। 5ই আগস্টের আন্দোলনে জামাত শিবির যে পুরোপুরি নেতৃত্ব ছিল গুপ্ত অবস্থায় থেকে, তা এখন দিবালোকের মতো পরিষ্কার, এবং ভবিষ্যতে তারা কি করতে যাচ্ছে, সেখানে বিএনপির ভূমিকাটি বা কি, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে ছোট হলেও বাম শক্তিগুলো কি ভূমিকা পালন করে, সেগুলো যেমন এখন দেখার বিষয়, সেই সঙ্গে প্রশ্ন উঠছে বদলে যাচ্ছে কি বাংলাদেশের রাজনীতির সব হিসেব নিকেশ। এই প্রশ্নের আজকে জবাব খোঁজার চেষ্টা করব, এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আমার খুবই প্রিয় দুজন ব্যক্তি, একজন মোজাম্মেল হোসেন মঞ্জু ভাই এবং সিনিয়র সাংবাদিক, এবং আর একজন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক, লেখক, কলামিস্ট মঞ্জুরুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দুজন প্রিয় মঞ্জু ভাইকে এবং মোজাম্মেল মঞ্জু ভাইকে প্রথমবারের মতো আমি আমার আয়োজনে পেয়েছি, আর মঞ্জু ভাই, আরেকজন মঞ্জু ভাই মানে মঞ্জুরুল হক, প্রায় আমি অন্তত সপ্তাহে একদিন তাকে আমি পাই। দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে আমাকে সময় দেওয়ার জন্য, আমার দর্শকদেরকে সমৃদ্ধ করার জন্য। আজকে আমি প্রথমে যাব মোজাম্মেল হোসেন মঞ্জু ভাই আপনার কাছে। আপনি বিভিন্ন সময় বিভিন্ন কলাম লিখছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই ডাকসু জাকসু নির্বাচনকে অনেকে দেশের যে সামগ্রিক রাজনীতির সঙ্গে তুলনা করছেন, আপনি কোন চোখে দেখছেন? ধন্যবাদ সুলতানা, আমি প্রথমবার ঠিকই, এবং আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, এবং আমার দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা। যে প্রশ্নটি করেছেন এবং আপনি প্রশ্নটি উত্থাপনের যে প্রস্তাবনা আপনার, সেই প্রসঙ্গে আমি সরাসরি এই প্রশ্নটির জবাব না দিয়ে আমার কিছু কথা বলতে চাই যেটা প্রাসঙ্গিক, এই প্রসঙ্গের বাইরে নয়, এবং এই প্রসঙ্গের আলোচনায় শেষ পর্যন্ত সেটা সহায়তা করবে। আপনি বলেছেন যে আমি সম্প্রতি কিছু লিখেছি, আমার মত প্রকাশ করেছি, আপনি হয়তো লক্ষ্য করেছেন, এবং আগামীকাল ডাকসুর নির্বাচনের বিষয়ে জাকসুকে স্পর্শ করে আমার একটি লেখা প্রকাশিত হবে। সেটির মূল কথা হচ্ছে যে আমি মনে করি যে কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে ছাত্র সংসদ, তাদের নির্বাচিত সংসদগুলোর মূল কাজ, ভূমিকা, সেই জায়গা থেকে আমরা বহু দূরে সরে এসেছি, এবং এই বিষয়টিকে আমরা অতিমাত্রায় রাজনীতিকরণ করছি, ওভার পলিটিসাইজ করছি আমরা এটিকে। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে গত 30 বছর কম বেশি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু, রাকসু, জাকসু, চাকসু, এই বিশ্ববিদ্যালয়তে ছাত্র সংসদ নির্বাচন হয়নি কম বেশি 30 বছর। ডাকসুতে 29 বছর পর 2019 সালে একটি নির্বাচন হয়েছিল, যাতে ওই যে বিখ্যাত নুরুল হক, উনি ভিপি নির্বাচিত হয়েছিলেন ছাত্রলীগের বাইরে, সেই সংসদটিকে আসলে কাজ করতে দেওয়া হয়নি, অনেকভাবে তাদেরকে বিরক্ত করা হয়েছে, বস্তুত কাজ করেনি। তারপর 6 বছর পরে আবার এই 9 তারিখে নির্বাচনটি হলো। এখানে দুটি প্রশ্ন
প্রাসঙ্গিকভাবে তার উত্তর আমাদের জানতে হবে। এক হলো ছাত্র সংসদ কি? ছাত্র সংসদ হচ্ছে একটি সহ শিক্ষা কার্যক্রম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ছাত্রদের শিক্ষাদান শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। তার মধ্যে এই অতিরিক্ত কাজটি হচ্ছে ছাত্রদেরকে শিক্ষার মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় ভাবে প্রস্তুত করার ক্ষেত্রে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং বিশেষ করে তাদের মধ্যে নেতৃত্ব গুণ যাতে বিকশিত হয় সেইটি করার জন্য এইটার মূল কাজ। আপনি এদের গঠনতন্ত্র দেখেন, এখনই সার্চ দিয়ে আমরা যদি বের করে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর ছাত্র সংসদের মূল কাজ কি, তার সঙ্গে কিন্তু এই দলীয় রাজনীতিগুলোর কোনো সম্পর্ক নাই। সেখানে তারা ম্যাগাজিন বের করবে, তারা স্পোর্টস আয়োজন করবে, তারা ডিবেট আয়োজন করবে, তারা কমন রুম চালাবে, কেমন এইভাবে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ লাভ করবে। তাহলে 30 বছর সেগুলি নির্বাচন হয়নি কেন? এটি আমার দ্বিতীয় প্রশ্ন। এবং এর জবাব হচ্ছে যে এই নির্বাচনগুলি বন্ধ রেখেছিল দেশের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ। 1990 সালে সর্বশেষ নির্বাচন হয় বলা যায়, রেগুলার নির্বাচন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের জীবনে 1921 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, 23-24-এ প্রথম নির্বাচন হয়েছিল, তারপরে বিভিন্ন অবস্থায় নির্বাচন হয়েছে। পাকিস্তান আমলের সামরিক শাসন, বাংলাদেশ আমলের সামরিক শাসন, নির্বাচন হয়েছে। 1990 সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল। 91 সালে বিএনপি জয়ী হয়ে রাষ্ট্রের সরকার গঠন করেছিল ক্ষমতা। তারপর থেকে আর এই এখন পর্যন্ত এই 3 দশক নির্বাচন নেই, বিএনপি শাসন আমলে, আওয়ামী লীগের শাসন আমলে। আর জামাতে ইসলামেরও একটি ছাত্র সংগঠন আছে শিবির, যারা এবার জিতেছে, সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। তারা কিন্তু গত 50 বছর কখনো ক্ষমতায় মানে ওই ছাত্র সংসদের নির্বাচনগুলোতে জয়ী হতে পারেনি, এবং গত 15-16 বছর তো তারা কাজই করতে পারেনি প্রকাশ্যে। কেমন তাদেরটি দেখা আমাদের বাকি আছে। কিন্তু আমরা 80-র দশকে দেখেছি ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক দলের ফ্রন্ট সংগঠন হিসেবে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় অতটা পারেনি। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে 80-র দশকে দিনের পর দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারা একটা একাধিপত্য বিস্তার, হলগুলো দখল করে রাখা, অন্য দলগুলোকে বিতাড়িত করা, এবং তাদের নামই হয়ে গেল রক্কাটা দল। কেন? তারা সন্ত্রাসমূলক কাজ করত, তারা প্রতিপক্ষ ছাত্র সংগঠনের কর্মীদের অনেকের রক কেটে দিয়েছিল, মৃত্যু পর্যন্ত ঘটেছে। কেমন এগুলি কেন হয়েছিল? আচ্ছা, তারা কখনো ক্ষমতায় আসেনি। আর আমি বলেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের কারণে 30 বছর নির্বাচন হয়নি। এই 30 বছর দিয়ে আমরা ছাত্রদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, সহশিক্ষা কার্যক্রম এবং তাদের নেতৃত্ব বিকাশের সহায়তা করা, সেটা বন্ধ করে রাখলাম। এত বড় ক্ষতি দেশ ও জাতির করা হলো, এই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোনোদিনের জবাব দেবে না? আমি এটা প্রাসঙ্গিকভাবে বললাম। তারপর যদি আপনি স্পেসিফিক জিজ্ঞাসা করেন যে এবারের নির্বাচন ডাকসু এগুলো কেমন হলো, যারা জিতলো তার ক্রিয়া প্রতিক্রিয়া কি, সেটা আমি বলবো। তো যেহেতু আমি প্রাসঙ্গিক কথাটা এত লম্বা বলে ফেলেছি, এবার আপনাকে আমি জি বুঝতে পেরেছি। মঞ্জুরুল হক, মানে এক কথায় ঠিক যে ধরেন সেই 89 এই 2 বছর সবশেষ নির্বাচন হয়েছিল, কিন্তু তার আগে তো আমরা জানি যে প্রত্যেক বছর এই মারামারি, বন্দুক যুদ্ধ ছিল একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাই না? আমি খুব দুর্ভাগ্য আমরা বলবো, আমি মানে একই ক্রমে, মানে খুব অল্প যে কজন শিক্ষার্থী যারা একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি তাদের একজন। আমি অল্প কিছুদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারপরে আমার গ্রাজুয়েশন, আমার সবকিছু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছি। কিন্তু দুটি বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষার্থী এবং কোনোদিনও ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু রাজনীতি তো সবসময় ছিল এবং একদলীয় রাজনীতি
ছিল। সেই দিক থেকে আমরা বলবো যে এইবারও যখন এই গণ অভ্যুত্থানের পরে আপনার দাবি করলো কি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমার তো মনে আছে 80-র দশকে, যদিও আমি তখন ছোট, অনেকই ছোট, স্কুলে পড়ি আমি, কিন্তু তারপরও ছাত্র রাজনীতির বিপক্ষে একটা বিরাট ক্যাম্পেইন আজীবন কিন্তু চলে এসেছে, তাই না? এমনকি গণতান্ত্রিক দুই দলের আমলে মানে সময় এই প্রসঙ্গগুলি এসেছে। এর অন্তর্নিহিত কারণটি কি? কারা ছাত্র রাজনীতি বন্ধ করতে আসলে চায়? মঞ্জুরুল হক মঞ্জু। ধন্যবাদ। আপনি কি আমাকে পরিষ্কার শুনতে, আপনি কি আমি আপনাকে একদম পরিষ্কার আমাকে শুনতে পরিষ্কার পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমি 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 আপনাকে একটু ভেঙে ভেঙে শুনছিলাম, যে কারণে সমস্ত প্রশ্নগুলো বুঝিনি। যাই হোক, আমি শেষ থেকে শুরু করি। আপনার শেষের প্রশ্নটি, যে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় দুই সরকারই চায়, বাংলাদেশের যারা প্রধানত দেশ শাসন করেছে বেশিরভাগ সময়, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই সরকারই ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়। ছাত্র রাজনীতির কালিমা লিপ্ত দিকটাকে তারা সামনে তুলে ধরতে চায়, বলতে চায় যে ছাত্র রাজনীতি এখন আর আগেকার সেই ঐতিহ্য বহন করে না। তো এর জবাবে আমি বলবো, ছাত্র রাজনীতি এখনকার যে ঐতিহ্য, এই ঐতিহ্যটি নতুন নতুন কোন ঐতিহ্য না, পাকিস্তান আমলের ঐতিহ্য এটা। পাকিস্তান আমলে আমরা পাঁচপাত্তুর কাহিনী জানি। পাঁচপাত্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ করত। পাকিস্তানের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা 7 মার্ডারের ঘটনা জানি। জাকপার নেতা শফিউল আলম প্রধানের প্রথম নাম উঠে এসেছিল যে 7 মার্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে আমরা নিরু বাবলুর ঘটনা জানি, ত্রাসের রাজত্ব কায়েমের ঘটনা জানি, ছাত্রলীগের ঘটনা জানি, ছাত্র দলের ঘটনা জানি। তো কোন আমলে কোন শাসক বলতে পারবেন যে তার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শান্তিপূর্ণ শিক্ষায়তন ছিল, বা বিশ্ববিদ্যালয়গুলো শান্তিপূর্ণ শিক্ষায়তন ছিল? আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারপাশে যে গ্রামগুলো আছে, সেই প্রত্যেকটা গ্রামে শিবিরের ছেলেরা লজিং থাকতো। লজিং থেকে সেই বাড়ির মেয়েকে বিয়ে করত, বিয়ে করে সেই বাড়ির জামাই হতো, জামাই হওয়ার পরে সেই পুরো বংশটার উপরে নিয়ন্ত্রণ আরোপ করতো, এবং সেই বংশটা নিয়ে, সেই পুরো গ্রামটা নিয়ে রাজশাহী ইউনিভার্সিটির হলগুলো তারা দখল করত। তো গ্রাম দিয়ে যখন হলগুলো ঘেরাও হয়ে যেত, তখন শিবির ছাড়া অন্য কোনো সংগঠন সেখানে দাঁড়াতে পারত না। শুধুমাত্র ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বিপ্লবী ছাত্র মৈত্রী 80-র দশকে কয়েক বছর, যখন ফজলে হোসেন বাদশাহ ভিপি ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির, সেই সময় কয়েক বছর শুধুমাত্র এই যে বামপন্থী একটি সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব করেছে। এ বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয় বরাবরই জামাতের দখলে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত সন্ত্রাস কবলিত। সুতরাং যদি কেউ বলে আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়নি, সেটি যেমন ভুল, বিএনপি নির্বাচন করতে দেয়নি সেটিও। এই যে ছাত্র রাজনীতি করা যাবে না, এই চিন্তাটি হচ্ছে কর্পোরেট চিন্তা। এই চিন্তাটি হচ্ছে কর্পোরেট চিন্তা। যে কর্পোরেট ব্যক্তিরা বা যে কর্পোরেট সংস্থাগুলো গত 3-4 দশক ধরে, বিশেষ করে 3 দশক ধরে যে কর্পোরেট সংস্থাগুলো রাজনীতির ওপরে ছড়ি ঘুরাচ্ছে, রাজনীতির শীর্ষ স্থান দখল করে বসে আছে, সেই জায়গাটায় এসে এই কর্পোরেটদের কথা মেনে ছাত্রদেরকে শুধুমাত্র বই কেন্দ্রিক না, ছাত্রদেরকে ইন্টারনেট কেন্দ্রিক, ছাত্রদেরকে মুভি কেন্দ্রিক, ছাত্রদেরকে উচ্চাভিলাষী করে তোলা, ছাত্রদেরকে বিদেশ যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা, এই কাজগুলো করে এসেছে। তো আমরা ছাত্র রাজনীতির পক্ষে যারা কথা বলতাম, আমাদের যুক্তিটা কি ছিল? আমাদের যুক্তি ছিল যে বাংলাদেশের তখন 80% জনগণই হচ্ছে অশিক্ষিত জনগণ, গ্রামে বসবাসকারী জনগণ, যে জনগণ রাজনীতি তেমন একটা বোঝে না। এই জনগণের হয়ে কথা বলার জন্য বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত অংশ ছাত্র সমাজ, যারা কোনো দল করে না, যারা কোনো দলের লেজুর ভিত্তি করে না, এই ছাত্র সমাজই হচ্ছে এই জনসাধারণের চাওয়া পাওয়া না পাওয়া এগুলোকে তারা সামনে তুলে ধরবে। সেই জন্য ছাত্রদের রাজনীতিকে বলা হয় নির্মোহ রাজনীতি। আমরা যেটা আমাদের ছাত্র রাজনীতির সময় দেখেছি, তো সেই জায়গাটা এসে 180 ডিগ্রি ঘুরে ছাত্র রাজনীতি কর্পোরেট ফ্যালাসির ভিতরে ঢুকে গেল। কি জন্য? কারণ কর্পোরেট সিস্টেমটা হচ্ছে প্রথমে জাতীয় রাজনীতিকে দখল করেছে।
আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই প্রত্যেকটা পার্টির ভেতরে পেশাদার রাজনীতিকের চেয়ে টেকনোক্র্যাট রাজনীতিক বেশি, ব্যুরোক্র্যাট রাজনীতিক বেশি। প্রায় 70% রাজনীতিক হচ্ছে আমলা বা বিভিন্ন এনজিও থেকে আসা বা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে আসা বা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত লোকজন, অধ্যাপক, আইনজীবী, এই লোকগুলো উঠে এসছে। কিন্তু যে ছেলেটি একটা গ্রাম থেকে ছাত্র রাজনীতি করে, যুব রাজনীতি করে, রাজনীতির দিক থেকে হাত পাকিয়ে জাতীয় দলে এসছে এবং তিল 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 করে নিজেকে গড়ে তুলেছে এবং জনগণের সঙ্গে সংস্রব রেখে জনগণের দাবি দেওয়া নিয়ে কথা বলতে বলতেই সে রাজনীতিক হয়ে উঠেছে, এই ব্যক্তির কিন্তু রাজনীতিতে অবস্থান ছিল না গত 2 দশক ধরে। সেটি বিএনপিতেও ছিল না, আওয়ামী লীগও ছিল না। তো যেহেতু জাতীয় রাজনীতিতে রাজনীতিকের বদলে কর্পোরেটরা গভর্নিং পজিশনে, সেহেতু কর্পোরেটরা কখনো ছাত্র রাজনীতি চায় না। কর্পোরেটরা চায় ছাত্রদেরকে লোভী এবং করতে, আপনার সেলফিশ বানাতে, ব্যক্তি কেন্দ্রিক। সেই জন্য তারা ছাত্র রাজনীতি চলবে না, বই খাতার বাইরে অন্য কোনো কথা বলা যাবে না, শুধুমাত্র ছাত্রদের সংসদে ছাত্রদের বিষয় নিয়ে যা আছে তাই নিয়ে কথা বলতে হবে, জাতীয় রাজনীতি নিয়ে কথা বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। এই যে কর্পোরেট কালচারটা, সেই কালচারটা গত 30 বছর ধরে নির্বাচন করতে দেয়নি। এখন যখন নির্বাচন হচ্ছে তখনও কিন্তু সেই ভণ্ডামিটাই হচ্ছে। আমরা ছাত্র দল হিসাবে, ছাত্র শিবির হিসাবে, ছাত্র লীগ হিসাবে, ছাত্র মৈত্রী হিসাবে কিন্তু কেউ আসছি না। এক একটা সুন্দর করে নাম দিচ্ছে যে অমক পরিষদ, তমক পর্ষদ, এইসব ব্যানারে আসছি। কেন এই ঢাক ঢাক গুড় গুড় কেন? কেন আপনি সাহস করে বলতে পারছেন না যে আমি বিপ্লবী ছাত্র মৈত্রী করি, বা আমি ছাত্র দল করি, আমি শিবির করি? আপনি তো শিবির, আপনি স্পষ্টত আপনি শিবির। আপনি কেন সেটি লুকোচ্ছেন? কারণটা কি? লুকোনোর কারণটা কি? কোনো কারণ নেই তো লুকোনোর। আপনি যখন 18 বছর পার হয়ে গেছে, আপনি শিবির করুন, ছাত্র দল করুন, আর ছাত্র লীগ করুন, আর যাই করুন, জাতীয় রাজনীতিতে আপনার কথা বলার অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি কেন নিজেকে লুকোবেন? আমি এই লুকোলুকির পক্ষে নই। আমার কাছে মনে হয়েছে স্পষ্ট করে ছাত্রদের নিজস্ব দলের নাম করে নির্বাচন করা উচিত। যেটি করেছে শিবির সেটি তো এক ধরনের ভণ্ডামি। এই ভণ্ডামি তো আপনার ডাকসুতে হয়েছে, জাকসুতে হলো, আগামীতে বাকি নির্বাচনগুলো, বাকি যে ভার্সিটি গুলো সেখানে হবে, তো কোনো সন্দেহ নেই। মোজাম্মেল হোসেন মঞ্জু ভাই, আপনার কি মনে হয় যে, কিংবা আপনারা কি আগে বুঝতে পারছিলেন যে এইটাও একটা মেটিকুলাসলি ডিজাইনড ইলেকশন হচ্ছে? সুলতানা, আমি একটু মঞ্জুরুল সাহেবকে ধন্যবাদ দিতে চাই। তিনি বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য কতগুলি পয়েন্ট উত্থাপন করেছেন, কিন্তু আমার চিন্তার সঙ্গে তার হয়তো কোথাও কোথাও পার্থক্য বা ব্যবধান ঘটবে। সেজন্য এই বিষয়টা আমি একটু সংক্ষেপে আগে বলে নিয়ে আপনার প্রশ্নটির জবাব দিব। সেটি হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক ভূমিকা অথবা রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা, ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি, এই কনসেপ্টগুলো সম্পর্কে হয়তো আমাদের কিছু অস্পষ্ট বা বিভ্রান্তি জড়িত ধারণা আছে। সেই জন্য এইভাবে আমাদেরকে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। ছাত্র রাজনীতি কি? ছাত্রদের জন্য রাজনীতি, বা ছাত্ররা যে রাজনীতি করে সেইটি, অথবা যেভাবে এক একটি রাজনৈতিক দলের নিজস্ব বাহিনী হিসেবে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, শক্তি, মঞ্জু ভাই একটু সরি, আমি একটু আপনার ইন্টারাপ্ট করি। মঞ্জু ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। দেখুন, লেজুর বৃত্তের রাজনীতি বলতে আমরা বাংলাদেশে যেমনটা বুঝি, ধরেন আওয়ামী লীগ বিএনপির অনুসারী হয়ে ছাত্রলীগ ছাত্রদল কাজ করে, এই তো এই একই জিনিস তো আপনার এই আমেরিকাতেও আছে। এখানেও ধরেন আপনার রিপাবলিকান পার্টি স্কুল কলেজে তাদের কিন্তু ফরমেশন আছে, তারা রীতিমতো ইলেকশন করে যে কে কাউন্সিল মেম্বার হবে, কে স্কুলের ছাত্র প্রতিনিধি হবে, রিপাবলিকান প্রার্থী কে হবে, ডেমোক্রেটিক প্রার্থী কে হবে, এগুলো কিন্তু এখানেও আছে। এখানে তো কেউ লেজুর বৃত্তির প্রশ্ন তোলে না। সেখানে কিন্তু রিপাবলিকান বা ডেমোক্রেটিক সেই দলের
সদস্য বা সেই দলের ছাত্র প্রতিনিধি হিসেবে আছে। আমরা কিভাবে আছি? আমরা ছাত্রলীগ। আমি কিন্তু বলি না যে আমি আওয়ামী লীগের নির্দেশে চলি না বা না, ছাত্র সর্বতভাবে প্রাতিষ্ঠানিক আওয়ামী লীগের কাজ ছাত্র করি। প্রতিনিধি আমি নাই, কিন্তু আমি লুকাই, বললাম আর কি যে আমি কিন্তু ধরেন লুকাই, আমাদের যেমন আমি কিন্তু ছাত্র লুকাই সংগঠন আছে ওই রকম না। ছাত্র সংগঠন নাই এখানে। হ্যাঁ, তবে ধরুন আমেরিকা ইউরোপে রাজনীতিতে ছাত্রদের বিরাট ভূমিকা আছে। তারা কি গত বছরও ফিলিস্তিন নিয়ে বিরাট ডেমনস্ট্রেশন করে নাই? কিন্তু তারা কি এইভাবে দলীয় সংগঠন বা দলীয় রাজনীতি বা আমাদের এই সাম্প্রতিকতম ডাকসু নির্বাচনের সময় একজন স্বতন্ত্র প্রার্থী শামীম, যিনি অনেকে দৃষ্টি আকর্ষণ করলেন, ভালো ভোট পেলেন, তিনি বলেছেন যে আমরা এইরকম ছাত্র সংগঠন চাই। যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন আছে, সেখানে তো কেউ লেবার পার্টি বা কেউ কনজারভেটিভ পার্টি এরকম হয়ে ছাত্র আসছে না। কিন্তু আমরা যাকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে চাই, তার 30 বছর আমরা কি দেখেছি? যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ছাত্রলীগ, যখন বিএনপি ক্ষমতায় তখন ছাত্র দল, তারা পিটিয়ে অন্যদেরকে বের করে দেবে এবং আপনি তারা 30 বছরের চাঁদাবাজি করবে। এটাই আপনি 30 এটাই কি বছরের ছাত্র কথা কেন রাজনীতি? বলছেন? এখন এইটা তো কি আমরা কি এখন বলতে তো চাই যে মঞ্জু ভাই, এখন তো অনানুষ্ঠানিকভাবে জামাতে ইসলামী ক্ষমতায় এবং তাদের ছাত্র সংগঠন ভোটে জয়ী হয়েছে, তাই না? আপনি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ কেন করছেন? এটা 30 জামাতও বছরের ক্ষমতায় কথা থেকে তো সেটাই প্রমাণ করলো নাকি? না সুলতানা, আমি 30 বছরের কথা বলছি। আবার এটা বলেছিও যে জামাত সমতা এবং তার ছাত্র সংগঠন কি আচরণ করে এটা আমরা এখনো দেখিনি। এমনকি ক্ষমতার বাইরে থাকা অবস্থাতেও তাদের রক্ষাটা আমরা দেখেছি। আমি কোনো কিছু বলতে বাকি রাখিনি, আমি এগুলো বলেছি, আপনি ভুলে যাচ্ছেন কেন? এবং আগামীতে আমরা দেখতে চাই যে যদি সত্যি এরকম ঘটনা ঘটে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায়, তখন ছাত্র শিবির কি আচরণ করে সেটা জানি না, সেটা দেখার মানে দুর্ভাগ্য আমাদের হবে কিনা। তবে আমি এইখানে বলতে চাই যে আসলে এই জিনিসটা পরিষ্কার করা দরকার যে ছাত্র রাজনীতি যারা নিষিদ্ধ করতে চায়, তারা ক্ষতি করতে চায়, তারা একটা সচেতন অংশ, যারা ছাত্ররা আমাদের মতো অনুন্নয়নশীল দেশে শিক্ষার হার যেখানে অনেক কম, সেখানে তারা একটা ছাত্র অবশ্যই ভূমিকা পালন করবে। 52 সালে আমরা ভাষা আন্দোলনে ভূমিকা পালন করেনি আমাদের ছাত্ররা? আইয়ুব খানের বিরুদ্ধে সংগ্রামে করে নাই? গণতন্ত্রের জন্য করে নাই? স্বায়ত্ত শাসনের জন্য করে নাই? করেছে। কেমন? কিন্তু সেটা তারা ছাত্র সমাজ হিসেবে করেছে। এবং তখন কিন্তু আমরা এরকম ছাত্র রাজনীতি শব্দটা এত ব্যবহার করতাম না, আমরা বলতাম ছাত্র আন্দোলন। এবং সংগঠনগুলি অনেকটা মাস অর্গানাইজেশনে ভূমিকা পালন করত, দলীয় লেজুরের ভূমিকা পালন করতো না। এই দলীয় লেজুরের ভূমিকা পালন করা শুরু হয়েছে স্বাধীনতার পরে বেশি। পাকিস্তান আমলে একটা দলই কেবল তেমন হয়েছিল, আইয়ুব খান, মোনেম খান এনএসএফ বা ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন গঠন করেছিল দলীয় লেজুর হিসেবে, তাদের হাতে হকি স্টিক ছুরি তুলে দিয়েছিল। আমি নিজেও তার ভুক্তভোগী, ছাত্র আমলে কেমন তুলে দিয়েছিল, সেটা বেশি দিন টেকেনি। আইয়ুব খান উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনএসএফও উড়ে গেছে। আর যে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শক্তি, তখন ইসলামী ছাত্র সংঘ ছিল, তারা আলাদাভাবে করত। তারাও যে ছাত্র আন্দোলন করেছে তখন কিন্তু এইরকম লেজুর ভিত্তিক করেনি। লেজুর ভিত্তিক কাকে বলে? চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, হলে গণরুম গঠন করা, কেমন, এবং তাদেরকে জোর করে দলীয় মিছিলে যোগ দেওয়ানো, যেগুলো তিক্ত অভিজ্ঞতার জন্য আজকে আমাদের এই তরুণ প্রজন্ম এই ভূমিকা নিয়েছে। এটা কি বলে লেজুরের রাজনীতি? জি জি, এই 30 বছর ছাত্র লীগ বা ছাত্র দল এই লেজুর রাজনীতি করে কি প্রডিউস করেছে? আগের ছাত্র নেতারা তো তোফায়েল আহমেদ প্রডিউস করেছে, মতিয়া চৌধুরীকে দিয়েছে, রাশেদ খান মেননকে দিয়েছে, আসম রবকে দিয়েছে, আব্দুর রাজ্জাককে দিয়েছে। গত 30 বছর ছাত্র লীগ এবং ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরা কোথায় গেল? তারা কি রাজনৈতিক ভূমিকা পালন করে? কাজেই তথাকথিত ছাত্র রাজনীতির নামে আমরা ছাত্রদের ইতিবাচক রাজনৈতিক ভূমিকা নষ্ট করেছি এবং রাজনীতি তাদের প্রকৃত যে ভূমিকা পালন করা উচিত সেটা নষ্ট করেছি। আমার কথা কিন্তু এইটি। এবার আপনি এবারে ডাকসু নির্বাচনে আসতে পারেন। আমাকে কি জিজ্ঞাসা করেছিলেন? আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা, আমি তো প্রশ্নটাই ভুলে গেলাম। মানে আপনি বরং আপনার কথার মধ্য দিয়ে নতুন করে প্রশ্ন এসেছে আমার। অনেক সমস্যা আছে, অভিযোগ আছে, কিন্তু আমি খুব বড় ধরনের ইঞ্জিনিয়ারিং আছে বলে মনে করি না। মানে ইঞ্জিনিয়ারিং মানে পুরো
ছাত্রদের ম্যান্ডেট এবং রেজাল্ট আমি পাল্টে দেব, মিডিয়া কুর মাধ্যমে একটা রেজাল্ট ঘোষণা করব, অথবা আগে থেকে ব্যালট বাক্স স্টাফ করে রাতের বেলা করে, এইরকম বড় ঘটেনি, একটা পরিবর্তন ঘটছে। যে পরিবর্তনের মাধ্যমে এই জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের পরে এই যে আবার নির্বাচনগুলো শুরু হয়েছে, আমি একে দুই ভাগে বলি। একটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা কিছু ইতিবাচক জিনিস পেয়েছি। 30 বছর পর সংসদগুলো নির্বাচন শুরু হয়েছে, এটাই ইতিবাচক শুরু হয়েছে, এবং মোটামুটি শান্তিপূর্ণ এবং নির্বাচন হয়েছে। টিচারটাও চেষ্টা করেছেন, এবং ছাত্রদের মধ্যে মনোভাব দেখবেন অনেক স্বতন্ত্র জিতেছে। এই জাকসুতেও তো স্বতন্ত্র ভিপি জিতলো, হলগুলোতে অনেক স্বতন্ত্র প্রার্থী, তারাও কিন্তু দলীয় রাজনীতি, ওই লেজুর ভিত্তির রাজনীতি চায় না নতুন ছাত্ররা। এটা আমরা পেয়েছি। আর খারাপ দিকটি হলো যে যেখানে আপনার লেজুর ভিত্তির রাজনীতির গত 30 বছরের বাজে অভিজ্ঞতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত ছিল, কিছু সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচনগুলো আয়োজন করা হয়েছিল, সেটা হয়নি। তখন যেন বলা হয়েছে যে লেজুর ভিত্তির রাজনীতি চাই না। ছাত্রলীগ যখন সিনারিও থেকে সরে গেল, আর ওই কথাটা বলা হচ্ছে না, এবং মনে হচ্ছে যে আমরা ছাত্রলীগের লেজুর ভিত্তির রাজনীতি চাই না, কিন্তু শিবিরের লেজুর ভিত্তির রাজনীতি চাই, এরকম অনেকটা ঘটনা ঘটছে। কাজেই জাতীয় নির্বাচনের আগে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচন আয়োজন করা হয়েছে, এর মধ্যে যেমন ইতিবাচক দিক আছে, সেটিকে আমি স্বাগত জানাই। আমি বলেছি এর মধ্যে পেছনে অনেক রকম কৌশল, কারসাজি বা মতলববাজি আছে, এবং এর মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যা জাতীয় নির্বাচনের উপরে যেন প্রভাব বিস্তার করে, এমন একটা ভূমিকা রাখে। এবং দেখেন আপনি এই 2 সপ্তাহের মধ্যেই মানে আপনি মানুষের মনোজগতে যেন এরকম একটা বিষয় চলে এসছে যে হ্যাঁ, বিএনপি পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এখন আর তা অত মনে করছে না। বিএনপি একটু পিছিয়ে চলে যাচ্ছে, জামাত সামনে চলে আসছে। এই বিষয়গুলো কিন্তু এই নির্বাচনের মাধ্যমে ঘটেছে। কাজে আমি বলবো যে লেজুর ভিত্তির রাজনীতির সমস্যাগুলোর ন্যূনতম সুরাহা না করে এই যে নির্বাচনগুলো এখন করা হচ্ছে, এর পেছনে জামাত এবং অনুরূপ মানে কিছুটা প্রফেসর ইউনূস আছেন, কিছুটা এনসিপি আছে, তারা সবাই মিলে এই জায়গাটায় আবার ছাত্রদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। জি জি, মঞ্জুরুল হক, আপনার কাছেও কি একই রকমটি মনে হচ্ছে কিনা যে দৃশ্যপটে আসলে জামাতকে সামনে আনাটাই মানে বিএনপি মাইনাস কিংবা বিএনপি কে আউট করে কিংবা বিএনপি কে খাটো করে জামাতকে 1 নম্বরে নিয়ে আসার একটা তরিকা এই নির্বাচনগুলো? মঞ্জু ভাই প্রসঙ্গে হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই প্রসঙ্গে আসলে আজকে যে বিষয়টি আপনি প্রথমেই তুলে ফেলেছেন, সেই বিষয়টি সুরাহা হচ্ছে না। মঞ্জু ভাইয়ের কথায় আমাকে আবার 2 কথা বলতে হচ্ছে 2 মিনিট। হ্যাঁ, আমার মনে হয় আমরা পিছনে বেশি একটা না যাই। হ্যাঁ, আমি যাচ্ছি না, তবে কথা হচ্ছে যে আমি মূল জায়গাটাতে যেহেতু আমাকে আসতে হবে, রাজনীতির মূল জায়গাটাতে, সেহেতু ওই জায়গাটাতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে লেজুর ভিত্তি ছাত্র সংগঠনগুলো কেন করছে? লেজুর ভিত্তি ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আর কি আছে? যে ব্যক্তিটি বলছে আমি স্বতন্ত্র, সেই ব্যক্তিটি কোনো না কোনো রাজনৈতিক দলের বা কোনো না কোনো ছাত্র সংগঠনের সদস্য। সেই দলটি কোনো না কোনো কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে হেরে যাবে, বা তার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই, বা তাকে ব্যান করা হয়েছে, বিধায় সে নিজেকে স্বতন্ত্র দাবি করছে। স্বতন্ত্র বলে কোনো শব্দ নেই, আই হেট পলিটিক্স বলে কোনো শব্দ নেই, ছাত্ররা রাজনীতি করতে পারবে না বলে এটাও বলে কোনো শব্দ নেই। এই 3টি শব্দের অর্থই হচ্ছে তারা একটি ভিন্ন রাজনীতি এস্টাবলিশ করতে চাচ্ছে। ছাত্ররা রাজনীতি করতে পারবে না বলার মানেই হচ্ছে ছাত্ররা অন্য কাজ করতে পারবে, এটা তাদের রাজনীতি, যারা বলছেন তাদের রাজনীতি। ছাত্ররা লেজুর ভিত্তি করতে পারবে না বলার মানেই হচ্ছে এটা তাদের রাজনীতি, যারা ছাত্রদেরকে শক্তিশালী একটি পার্টির অবস্থানে দেখতে চায় না, এটা তাদের রাজনীতি। যাই হোক, সেটা কথা না। এই যে নির্বাচনের ভেতরে যে মঞ্জু ভাই বললেন যে উনি ব্যাপক কোনো অনিয়ম বা ব্যাপক কোনো কারচুপি বা ইঞ্জিনিয়ারিং দেখতে পাননি, আপনি দেখতে পাবেন না।
আমি দেখতে পাবো না, সুলতানাও দেখতে পাবে না, সাধারণ জনগণ দেখতে পাবে না। কারণটা হলো যে আমি বাড়ির মেন দরজাটা খোলা রেখেছি। মেন দরজা খোলা রাখার পরে আমার সমস্ত জানলাগুলো আমি বন্ধ করেছি। জানলাগুলো বন্ধ করার পর সবাইকে বলেছি যে আমার সমস্ত জানলা, সমস্ত খিড়কি, সমস্ত ভেন্টিলেশন সব বন্ধ করেছি। তারপরও ডাকাতিটা হলো কি করে? কারণ আমি কাউকে প্রশ্ন করতে দিইনি যে আমি সদর দরজা খুলে রেখেছি। এই 2024 সালে 5 আগস্টের পরে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি বড় বড় কলেজে, প্রত্যেকটি বড় বড় স্কুলে, নাম করা জায়গাতে সমস্ত প্রধানদেরকে বসানো হয়েছে জামাত থেকে, সবাইকে বসানো হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জামাতি ভিসি, তিনি সজ্জন ব্যক্তি। তিনি যখন আসলেন তখন তাকে আওয়ামী লীগের যারা প্রাক্তন লোকজন ছিল তারাও সজ্জন বলেছে, বামপন্থীরাও সজ্জন বলেছে যে উনি দল মত নির্বিশেষের বাইরে। এই কথাটাই হচ্ছে একটি ব্লান্ডারমূলক কথা, একটি বাকওয়াজি। হিন্দি কথায় এটাকে বলে বাকওয়াজি। দল মত নির্বিশেষে কোনো হিউম্যান বিং হয় না। সে যে কোনো দলের না, এটাই হচ্ছে একটি দল। আমি যখন বলি আমি কোনো দলের নই, অফ হয়ে গেল। মঞ্জু ভাই কোনোভাবে হয়তো সংযোগটি একটু ডিস্টার্ব হয়েছে, বাট তিনি নিশ্চয়ই যুক্ত হবেন খুব দ্রুতই। মঞ্জু ভাই, আমরা আপনার জন্য অপেক্ষায় আছি। এটা কিন্তু ভালো কথা বলেছেন যে আমি কোনো দলের নই, এটি একটি বড় বাকওয়াজি। মোজাম্মেল হোসেন মঞ্জু ভাই, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে কে, এই পরিচয় জানতে কি আর কোনো বাকি আছে কারো? অন্তত আমার নাই। সেটি হচ্ছে তিনি, সরি চলে গেছিল। অসুবিধা নেই। হ্যাঁ, মঞ্জু ভাইকে দিতে পারে আপনি রুডি শেষ করুন। মঞ্জু ভাই বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, মঞ্জু ভাই, শুনতে পাচ্ছি, বলুন। উনি হয়তো শুনতে পাচ্ছেন না। মঞ্জু ভাই শুনতে পান না? মঞ্জু ভাই শুনতে পাচ্ছেন না বোধহয়। সুলতানাকে শুনতে পাচ্ছি না আমাকে? আমি শুনতে পাই, জি। আমিও শুনতে পাই। কোনো কারণে তার সংযোগটি একটু ইয়ে হয়েছে, মোবাইলটি তার সুলতানা, আমার এই কথাটা শেষ করে নেই। হ্যাঁ, বলুন। এই নিয়াজ স্যার, তিনি অত্যন্ত সক্রিয় শিবির কর্মী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং তার নিজের রেকর্ডে শিবিরের যে সমস্ত কার্যকলাপের কথা আমি বলেছি, যে রুম মানে অন্যদের দখল করা, অন্য সংগঠনের লোককে বিতাড়িত করা, অন্য সংগঠনের লোকদেরকে বন্দি করে রাখা, এই সব কাজের সঙ্গে বর্তমান ভিসি স্যারের সংযোগ ছিল। সেগুলো অনেক আগের কথা। এ নিয়ে যদি কথা ওঠে তাহলে এর প্রমাণ উপস্থিত করা যাবে, এমন সোশ্যাল মিডিয়াতে তার প্রমাণ আছে। কিন্তু তিনি পরে, তিনি ভালো ছাত্র, তিনি পাস করেছেন, তিনি এখানে এসেছেন। আর আরেকটা বিষয়, মঞ্জুরুল সাহেব যে কথাটা বলেছে যে গত বছর 5ই আগস্টের পরে সারা দেশে আপনার বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, এবং আমি যোগ করতে চাই যে বিচার বিভাগে খুব পরিকল্পিতভাবে জামাতের অনুপ্রবেশ ঘটেছে। এবং বর্তমানে অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারে জামাতের ভূমিকা হচ্ছে সবচেয়ে প্রধান। কেমন, এগুলি সবই সত্য। তো নিয়াজ স্যারের কথা তো আমি বললামই যে আমার অন্তত ইয়ে নাই যে তিনি দলীয়, কিন্তু এখন তিনি যেহেতু পাশ করা একজন ভিসি, তিনি এখানে এসছেন, তো আমাদেরকে তার কাজটা এইভাবে বিচার করতে হবে। এখন তাকে যারা মহান করলো তারা কারা, এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। মানে ধরেন জামাত একটা কাজ করে আর বাম দলরা যে তাকে সমর্থন দিয়ে জয় 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 একটা আওয়াজ তুলে দেয়, রাইট? এটি খুবই খুবই দুরভিসন্ধিমূলক কিনা? মঞ্জু ভাই কি শুনতে পান এখন? মঞ্জু ভাই, আপনি কি শুনতে পান? মঞ্জু ভাই, আমাকে একটু বলুন যে এই দুরভিসন্ধিরা বাম দলরা কেন করছে? আমার কথা শুনতে পাচ্ছেন এখন? আমরা শুনতে পাই। আমার এই হেডফোনটা সমস্যা করছিল। আচ্ছা, যে জায়গাটায় আমি ছিলাম সেটা হলো যে, সেটা হলো যে জামাতের আমি যখন শীর্ষ পদের লোকগুলোকে আমি যখন প্রতিষ্ঠানে বসানোর পরে আমাকে তো আর অন্য কোনো ইঞ্জিনিয়ারিং করার দরকার নেই।
আমি তো প্রথম ইঞ্জিনিয়ারিংটা করে ফেলেছি, এবং যেখানে আমাকে বলতে হচ্ছে যে এটা একটি সম্মিলিত অমুক দল, এটি শিবির না, ওইটা একটি অমুক পর্ষদ, ওইটা বামপন্থী না, ওইটা একমাত্র জাতীয় ছাত্র দল যেটা বিএনপির, তারাই শুধুমাত্র তাদের নিজেদের নাম ব্যবহার করেছে, ছাত্র দল সমর্থিত প্যানেল, বাকিগুলো তো করেনি। এখন এমন ঘটনাও ঘটেছে ডাকসুতে যে ওই ব্যক্তি একটি ভোট পায়নি, একজন প্রার্থী সে নিজের ভোট তো নিজেকে দিয়েছে, তার আর কোনো বন্ধু বান্ধব তাকে কেউ ভোট দেয়নি, তার নিজের ভোট সে দিয়েছে, তারপরে তাকে দেখানো হচ্ছে শূন্য ভোট পেয়েছেন। তারপরে এমন ঘটনা ঘটেছে যে ওইখানে যাওয়ার পরে প্রিজাইডিং অফিসারের সামনে যেয়ে বলেছে আমি ভোটার হতে চাই, ভোটার লিস্টে আমার নাম ওঠেনি। তখন তারা বলেছে নাম বলে, নাম ওইখানে যেয়ে ভোটার লিস্ট পূর্ণ করা হয়েছে। এরকম বহু ঘটনা ঘটেছে। এই ছোট ছোট ঘটনাগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে না বা জয়ী করতে পারে না, আমি স্বীকার করি। নির্বাচনকে প্রভাবিত করতে পারে অন্য জিনিস। এই ছোট ছোট ঘটনাগুলো হয়তো 20% বা 50% প্রভাব ফেলেছে, কিন্তু শতভাগ প্রভাব ফেলেছে যে জিনিসটি, সেটি হলো জো জিতা ওহি সিকান্দার। আপনি যখন একটি প্রতিষ্ঠানকে ছড়ি ঘোরাবার মতো নেতৃত্ব দেবেন, তখন সেই প্রতিষ্ঠানে যাই ঘটবে সেটি আপনার জন্য ঘটবে, আপনার পক্ষে ঘটবে। আপনি যখনই 5 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করেছেন শিবির হিসাবে, জামাত হিসাবে, এরপর থেকে সমস্তটা 13 মাস ওখানে যা কিছু ঘটেছে সবকিছুই জামাতের পক্ষে যাবে, শিবিরের পক্ষে যাবে, এটি খুব পরিষ্কার কথা। আর যে বামপন্থীরা একটু আশার আলো জ্বালিয়েছিল সৎ লোক হিসাবে, ভালো মানুষ হিসাবে, নির্লোভ, অমুক তমুক, সেগুলো বহু পুরনো আমলের কথা, ওগুলো পচে গেছে। ও তারা এখন যেখানটায় তারা ওই ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য, আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য ওরা হিটলারকে কবর থেকে তুলে এনেও সমর্থন করতে রাজি আছে। খুব শুনতে খারাপ লাগে, কিন্তু সরি টু সে যে তারা আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য মুসোলিনিকে এবং হিটলারকে কবর থেকে তুলে এনে স্যালুট দিতে রাজি আছে। তাদের এই পরিমাণে ওই ঘৃণাটুকু আছে ফ্যাসিবাদের প্রতি, কিন্তু তারা নিজেরা জানেও না যে ফ্যাসিবাদের আসল রূপটা কোন জায়গায়। প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায়। এখন এই প্রবলেমটা হওয়ার কারণে এই প্রবলেমটা কিন্তু কেউ সলভ করবে না, সরকার সলভ করবে না, কারণ সরকার মজা পেয়ে গেছে। সরকার এইভাবে একটা একটা করে টুলস বাড়াবে। আমি আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি যে দে হ্যাভ সো মেনি টুলস, নির্বাচন বয়কট করার, নির্বাচন বানচাল করার, দেশে দীর্ঘদিন ধরে অনির্বাচিত হিসাবে শাসন করার জন্য তাদের হাতে একাধিক টুলস আছে। এই বিশ্ববিদ্যালয়গুলো ক্যাপচার করা হচ্ছে, নতুন ধরনের কয়েকটি টুলস যোগ দেবে, আর কিছু না। ধন্যবাদ। জি, মোজাম্মেল হক মঞ্জু ভাই, যদি এইরকম একটা পরিস্থিতি হয়, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে বাম দলগুলা, যেটি মঞ্জু ভাই বললেন যে বাম দলগুলা ওই যে হিটলার মুসোলিনিকেও স্যালুট দিতে রাজি আছে, বাম দলগুলোর এতটা অধপতন কেন? নাকি তারা আগের থেকে এমনটাই ছিল? বাংলাদেশে বাম রাজনীতি, বাম দলগুলো বা তাদের অনুসারী বাম ছাত্র সংগঠনগুলো সম্পর্কে বলতে গেলে, আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লাগবে। না, ওই আলোচনায় না, যে আপনি বর্তমান প্রেক্ষাপটে বলুন। কিন্তু বর্তমানে একটা কিন্তু নতুন করে আসেনি। গত 20 বছর ধরে বাংলাদেশের বামপন্থী যে সংগঠনগুলো, আমাকে ব্যক্তিগতভাবে বলবো যে আমি একসময় কমিউনিস্ট পার্টি করেছি, 90 সালের পরে আর সরাসরি করি না, কিন্তু এখনো আমি মানে সমাজতন্ত্র এবং মার্ক্সবাদের কমিউনিজমের সমর্থক, কিন্তু আমি দল করি না। এবং গত 20 বছর এই দলগুলি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ, তারা যে নীতি অনুসরণ করেছে, যে রাজনীতি করেছে, তার সাথে আমার বিস্তর পার্থক্য এবং দ্বিমত আছে। কেমন? এবং তার পরিণতিতেই তারা এই সময়, এই যে শেখ হাসিনা পতনের পরে তারা গিয়ে যে সমস্ত বৈঠকে বসলেন, ছবি তুললেন, এগুলো মেনে নেওয়া খুব কঠিন। কারণ হচ্ছে তাদের একটা ভ্রান্ত রাজনীতি, এটাকে কিছুটা বাম সংকীর্ণতা বলে, বা মানে তারা তাদের যে গত 20 বছরের রাজনীতির যে তত্ত্ব, যে আমরা একটা তৃতীয় শক্তি গঠন করব, আমরা সমদূরত্ব বজায় রাখবো, মানে বামডানের সঙ্গে, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে, তারা কি পেরেছেন? তারা নিজেরাই ক্রমশ মার্জিনালাইজড হয়ে গেছেন, ক্রমশ মানে জনপ্রিয়তা হারিয়েছেন, এখন তো আইডেন্টিটি হারানোর মতো একটা অবস্থায় চলে গেছেন। এই দুঃখজনক ব্যাপারটা আলোচনা করতে হলে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমি তাদের হয়ে কোনো জবাব দিতে পারবো না যে কেন তারা করছেন। এটা আমি বলবো যে তারা করছেন তাদের সার্বিকভাবে
রাজনৈতিক নীতি কৌশলের ভুলের জায়গা থেকে করছেন, কেমন এইটি। আর একটু 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 বলা দরকার যদি সময় থাকে, সেটি হচ্ছে মঞ্জুরুল যে অভিযোগগুলো উত্থাপন করলেন যে সব জায়গায় যদি জামাত দখল করে নেয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদগুলো দখল করে নেয়, তারপরে আর এটা বলার অপেক্ষা রাখে না যে ইঞ্জিনিয়ারিং হয়েছে বা সঠিক নির্বাচন হয়নি। আমি বলবো যে এইভাবে সমস্যা উত্থাপন করলে, এইভাবে অভিযোগ করলে তো কোনো সমাধান নাই। আপনাকে সমাধান করতে হলে এভিডেন্স হাজির করতে হবে যে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। যেহেতু তারা আছে কাজেই হয়েছে, এটা বললে কি সমাধান হবে? তাহলে তো তাদেরকে অপসারিত না করা পর্যন্ত আপনি ডাকসু ইলেকশনেই যেতে পারেন না। আপনি কেন ইলেকশন? ব্যাপারটা কি তাই নয়? কি মানে তাদের অপসারণ জরুরি, তাদের অপসারণটা জরুরি, এটা কি ব্যাপারটা কি তাই নয়? কিন্তু সে তো আপনাকে রাজনৈতিকভাবে করতে হবে, বাস্তবে করতে হবে। আপনি যদি বলেন যে তারা ক্ষমতায় আছে বলে সঠিক নির্বাচন হবে না, তাহলে আপনি নির্বাচনে গেলেন কেন? আর আমার কিন্তু ভিন্ন মত। আমি কিন্তু বিএনপিকে আগে বলেছি যে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে শুদ্ধ করার লড়াই করতে হবে, বর্জন করে হবে না। তারা 2014 বর্জন করেছেন, 18-তে গিয়েও যেতে পারেননি, আবার 24-এ বর্জন করেছেন। আমি একটু এক মিনিট একটু ইন্টারাপ্ট করি মঞ্জু ভাইকে একটু এক মিনিট ইন্টারাপ্ট করি। এই যে সুলতানা বলছিলেন যে হ্যাঁ তারা পারবে না, প্রমাণ করতে পারবেন এটা দিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনি একটা এভিডেন্স হাজির করে দেখুন। আগে অনেক নির্বাচন হয়েছে, প্রার্থীরা বাইরে অনেক হইচই করে, প্রেস কনফারেন্স করে, মানববন্ধন করে, নিজের কর্মীদের নিয়ে মিছিল করে, তারপরে কোনো আইনি সুরাহায় যায় না। তারপরে কোনো জায়গায় কোনো আপনার নির্বাচন কমিশন হোক, মানে আপনার কি বলে আপনার মানে আদালত হোক, কোনো জায়গায় কিন্তু তারা প্রমাণ নিয়ে হাজির হয় না, খালি বাইরে হইচই করে। এইটা করেও কোনোদিন এখানে নির্বাচনী ব্যবস্থা সংশোধন করা যাবে না। সংশোধন করতে হলে সত্যিকার দায়িত্ব নিয়ে সেটা গা লাগিয়ে করতে হবে। আপনি দূরে থেকে বর্জন করবেন আর বলবেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে এটা ইঞ্জিনিয়ারিং প্রমাণ করেন, তারপরে করেন। আর নইলে আপনার নির্বাচনে যাওয়াই উচিত ছিল না। জি, মঞ্জু ভাই কিছু বলতে যাচ্ছিলেন। না, আমি মঞ্জু ভাইয়ের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছিলাম, সেটি হলো যে ভিসি কোন আইনে নিয়োগপ্রাপ্ত হলেন? আগের ভিসি তো তার মেয়াদ শেষ হয়ে যায় না। আপনার মানে বিশ্ববিদ্যালয়ে 73-এর আদেশ অনুযায়ী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে যে সিন্ডিকেট আছে, যে নির্বাচনের মাধ্যমে 3 জনের প্যানেল দেওয়ার কথা, এগুলো তো কিছু হয়নি। আর এগুলো তো মানে শেখ হাসিনার শাসনামলেই তো এগুলো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গিয়ে তারা অ্যাডহক একটা নিয়োগ দিয়ে পরে নানা রকম মানে দলবাজি করে, ইঞ্জিনিয়ারিং করে। তাহলে শেখ হাসিনাকে স্বৈরাচার বলার কোনো কারণ অবশ্যই বিধিসম্মতভাবে নিয়োগ হয় নাই। তাহলে শেখ হাসিনাকে স্বৈরাচারী বলার কারণটা কি? সে বিশ্ববিদ্যালয়ের উপরে স্বৈরাচারী আচরণ করেছে, বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে দেয় নাই, ছাত্রলীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটা বলার তো কোনো যুক্তি থাকে না, কারণ তারা চলে যাওয়ার পরেও সেই একই ঘটনা ঘটেছে। তারা চলে যাওয়ার পরে রাতারাতি আপনি ভদ্রলোককে এনে ভিসি বানিয়ে দেওয়া হয়েছে, সিন্ডিকেটের কথা নেওয়া হয় নাই, ছাত্র প্রতিনিধিদের কোনো পরামর্শ নেওয়া হয় নাই, কিচ্ছু না। জাস্ট একজন তুলে আনা হয়েছে, তুলে এনে বলা হয়েছে যে ইনি তোমাদের ভিসি, সব বিশ্ববিদ্যালয়। তো এই যে অনিয়মগুলো হয়েছে, সেই অনিয়মগুলো হওয়ার পরে এই অনিয়মের যে ফসল যে ব্যক্তিরা, সেই ব্যক্তির কাছে আপনি ন্যায় নীতি কি করে আশা করবেন? আমি তো আশা করি না। কে বললো আমি আশা করছি? আমি তো আশা করছি না। কিন্তু তারা যে পদে আছে, যেমন তারা যে ক্ষমতা প্রয়োগ করছে, এটা হলো বাস্তব। সেই বাস্তবকে আমার লড়াই করতে হবে বাস্তব নীতি দিয়ে। আচ্ছা মঞ্জু ভাই একটা জিনিস আমাকে বলুন। তারপর তার নির্বাচনে যাবেন, তারপর বলবেন নির্বাচনে কারচুপি হয়েছে, তার প্রমাণ দিতে পারবেন না। এই বিষয়গুলো তো আমরা বহু বছর দেখছি নিষ্ফল। মঞ্জু ভাই, আমার মনে হয় কি আমরা একটা অগণতান্ত্রিক একটা অবৈধ জিনিস নিয়েই কথা বলছি। আপনি আজকে দেখুন, নেপালের দিকে তাকিয়ে দেখুন। নেপালে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সরকারের পতন ঘটিয়েছে, হ্যাঁ, এরপরে তারা তাদের ক্লাসে ফিরে গেছে, তাদেরকে বলা হয়েছে তোমরা ক্লাসে ফিরে যাও, তারা ক্লাসে ফিরে গেছে, একটা ইলেকশন ডিক্লেয়ার করা হয়েছে, তাই না? অলরেডি ঘোষণা করা হয়েছে, পতনের সঙ্গে সঙ্গে সবকিছু জায়গা মতো তারা দায়িত্ব নিয়েছে। বাংলাদেশে হলো ঠিক ব্যতিক্রম একটি ঘটনা, পুরো বিষয়টি অবৈধ নয় মঞ্জু ভাই।
সুলতানা, একটা আমি বলছি, সরকারের আমাকে বলছেন? হ্যাঁ, জি মঞ্জুরুল হক মঞ্জু ভাই, জি বলুন। বলেন। হ্যাঁ, আচ্ছা। এখানে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটি হচ্ছে যে নেপালে প্রতি 18 মাস, 11 মাস, 12 মাস পর পর সরকার বদলে যাচ্ছে। তো নেপালে যারা আন্দোলন করছিল সেই আন্দোলনের পেছনেও বাংলাদেশের মতোই সেখানে ইউএসএআইডি টাকা ছিল, সেখানেও ডিপ স্টেটের হাত ছিল। কিন্তু সেখানে যেটা ছিল না সেইটি হচ্ছে 4 বছর ধরে প্ল্যান করা যে আমি ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পরে এই এই জিনিস হাসিল করব, আমি ক্ষমতায় যাওয়ার পরে অমুক অমুক ভদ্র মহিলাকে আমি দেশ ছাড়া করব, তমুক তমুক দলকে আমি ভ্যানিশ করব, তমুক সেই 53 বছর আগেকার পরাজয়ের প্রতিশোধ নেব, পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রের কারণে মুক্তিযোদ্ধাদের বিচার করব, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিসৌধ ভেঙে ফেলবো। এইরকম কোনো মেটিকুলাস ডিজাইন নেপালে ছিল না।